সো হ্যালো এভরিওয়ান, আমি সুদৃপ্ত আর আমি তোমাদের ইকোনমিক্সের কোর্সটা নেব। তো আমরা প্রথমে করে নেব হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, তারপর ম্যাক্রো ইকোনমিক্স। আর যে সিলেবাসটা দেওয়া আছে সেটা খুব একটা কঠিন নয়, করে নেওয়া যাবে, ইজিলি ডুয়েবল। তো প্রথম চ্যাপ্টার যেটা আমাদের আছে সেটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, খুব বেসিক চ্যাপ্টার। প্রথমে আমি কয়েকটা জিনিস বলে রাখবো ডিম্যান্ডের ব্যাপারে। সেটা হচ্ছে ডিম্যান্ড কী হয় আমাদের পকেট অনুযায়ী। বেসিক্যালি আমরা বাজারে যাই যখন, আমার কাছে যত টাকা আছে, ফর এক্সাম্পল আমার কাছে 100 টাকা আছে এবং আমি গেছি হচ্ছে আপেল কিনতে। আমি প্রথমে একটা সিঙ্গল কমোডিটি মার্কেট নিয়ে কথা বলছি, আমি আপেল কিনতে গেছি 100 টাকায়। এবার আমাকে যখন চার্জ করা হচ্ছে বলছে 150 টাকা কেজি আপেলের, আর আমি এক কেজি করেই কিনতে পারবো, মানে ডিসক্রিট ইউনিটে আমি কিনবো, ঠিক আছে? তো আমি বলবো যে না, আমি তো 100 টাকার বেশি আমি 150 টাকায় কিনবো না। এবার লোকটা যখন আমাকে 100 টাকা কোট করবে, 100 টাকা কেজিতে, আমি 1 কেজি কিনতে পারবো। যখন দামটা আবার কমে যদি 50 টাকা কেজিতে আসে, তখন আমি 2 কেজি কিনবো 50 টাকা কেজিতে। এবার যত দাম পড়বে, প্রাইস ডিক্রিজ যত করবে, তার সাথে সাথে আমি কোয়ান্টিটি ডিম্যান্ড বাড়াবো। এটা যে কোনো নর্মাল গুড, যেরকম আপেল, টিভি বা কোনো অ্যাডিকটিভ গুড যেরকম সিগারেট বা বিয়ার, সব কিছুর জন্য এটা অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে আমার বেসিক ল অফ ডিম্যান্ড। কেমন? এবার কয়েকটা গুড হয় পার্টিকুলারলি: নর্মাল গুড, ইনফেরিয়ার গুড, সাবস্টিটিউট গুড আর কমপ্লিমেন্ট গুড, যেগুলো আমি সব কটা ডিটেলে করাবো। নর্মাল গুড আমি ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। সেটা হচ্ছে যে কোনো জিনিস আমার যত ইনকাম হবে, আমি যদি সেটা ডিমান্ড বাড়াই তাহলে সেটা নর্মাল গুড। টিভি, মোটর বাইক, আমার ইনকাম যত বাড়ছে সেগুলো কিনবো আরও বেশি, এটা নর্মাল। ইনফেরিয়ার গুড কি? যেরকম হচ্ছে আমি আগে কি খেতাম, হচ্ছে আমাকে দায়ে পড়ে আমাকে খেতে হতো বাসি চাল, বা একদম ইনফেরিয়ার, মানে খুব কমা কোয়ালিটির চাল আমাকে কিনতে হতো আগে। এবার আমার যখন ইনকাম বাড়ে, আমি আস্তে আস্তে সেই চালটা কমিয়ে আমি ভালো বেটার কোয়ালিটির চাল কিনবো, সেটা আমার কাছে ইনফেরিয়ার গুড। তো ইনকাম বাড়লে আমার ডিমান্ড ডিক্রিজ করবে ইনফেরিয়ার গুডের জন্য। তো এই দুটো খেয়াল রাখতে হবে, নর্মাল আর ইনফেরিয়ার। তারপর আসে সাবস্টিটিউট গুড। সাবস্টিটিউট গুড কি? যেরকম কোকা কোলা আর পেপসির যদি দাম বেড়ে যায়, আমি সবসময় অ্যাজ আ কনজিউমার আমি কোকা কোলা কিনবো যদি পেপসির দাম বাড়ে। আবার পেপসির যদি দাম কমে, তাহলে আমি কোকা কোলা কম কিনে আমি পেপসি বেশি কিনবো, তাই তো? এটা হচ্ছে প্রাইস রিলেশন। একটার দামের সাথে অন্য জিনিসটার দাম বা অন্য জিনিসটার ডিমান্ড কতখানি নির্ভর করে। এগুলো আমাদের ইন্ট্রোডাক্টরি, আমরা আরও ডিটেলসে যাব। কমপ্লিমেন্টারি গুড এর পরেরটা, যেটা হচ্ছে জুতো আর মোজা। বেসিক্যালি আমি জুতো কিনলে আমাকে মোজা কিনতেই হবে, কারণ আমার জুতোর সাথে আমার মোজা দরকার। হ্যাঁ, বা চিনির সাথে চা, এক কাপ চায়ের সাথে আমি 2 চামচ চিনি খাই, তো এটা আমাদের কাছে কমপ্লিমেন্টারি গুড। এবার কমপ্লিমেন্টারি গুডের ডিমান্ডের কেসটা কী হয় জেনারেলি, সেটা হচ্ছে যদি আমাদের চায়ের দাম বেড়ে যায়, তাহলে আমাদের চিনির দাম অ্যাকচুয়ালি কমে যাবে। এটা হচ্ছে ব্যাপারটা। আরও ভালো করে বোঝাতে গেলে, চায়ের দাম যখন বেড়ে যাচ্ছে, আমরা চিনি কম কিনতে চাইছি, তো চিনির সাপ্লাই আছে বেশি কিন্তু ডিমান্ড আছে কম, কারণ চাই এত দামি হয়ে যাচ্ছে, তো চিনি কেন কিনবো খালি। এইগুলো হচ্ছে আমাদের বেসিক ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র। আমরা আরও ডিটেলসে যাব। থ্যাংক ইউ। তাহলে এবার আমরা শুরু করব ডিমান্ড আর সাপ্লাই দিয়ে। এটা আমাদের একদম বেসিক চ্যাপ্টার, একদম প্রথম। ডিমান্ড কি হয়, আর এটা বলতে বলতে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এর উপর নির্ভর করে কিন্তু আমরা বাদবাকি যা করব ইকোনমিক্সে পুরো কোর্সটা জুড়ে, সেটা নির্ভর করবে। তো আমাদের দেখে নেওয়া উচিত, এখানে প্রাইস থাকে, কোয়ান্টিটি, কিউ লিখেছি। প্রাইস আর কোয়ান্টিটি, এই দুটো স্পেসের ওপর আমরা আমাদের ডিমান্ড কার্ভটা আঁকি। এবার ডিমান্ড কার্ভটা হয়টা কি, কোন ক্ষেতের মূলক ডিমান্ড কার্ভ? তো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইসের জন্য আমরা কত করে কটা কোয়ান্টিটি নেব, এটাই হচ্ছে আমাদের ডিমান্ড। আরো সোজা করে বলি, ধরো আমি কুরকুরে কিনতে গেছি বাজারে। কেমন? কুরকুরে কিনতে গেলে আমাকে দোকানদার বলেছে 10 টাকা করে হচ্ছে এক একটা কুরকুরে। আমার কাছে পকেটে আছে হচ্ছে 50 টাকা, তাহলে আমি বলবো ঠিক আছে 10 টাকা করে কুরকুরে, তাহলে আমি 5 প্যাকেট নেবো। এটা হচ্ছে আমার ডিমান্ড। যদি 10 টাকার জায়গায় ওটা 20 টাকা হতো, আমি 2.5 ইউনিট কিনতে পারতাম। কিন্তু আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা ডিসক্রিট ইউনিটে যাচ্ছি, মানে একটা দুটো এরকমই কিনতে পারবো, কোনো ডেসিমাল ফিগারে কিনবো না। তাহলে আমার কাছে আছে, আমি ধরে নিলাম 50 টাকা। এবার আমাকে চাইলো, ধরো আমাকে বলেছে যে কুরকুরের দাম, একটা কুরকুরের দাম হচ্ছে 60 টাকা।
আমি বলবো 60 টাকায় আমি কি কিনতে পারবো একটা? না, 60 টাকায় তো হবে না। 60 টাকায় আমি একটাও কিনতে পারবো না, মানে 0 ইউনিট কিনবো। 60 টাকায় আমি একটা ইউনিটও কিনতে পারছি না। প্রাইস 60 টাকা, কোয়ান্টিটি আমি 0 কিনতে পারবো। যখন বললো দাম 50 টাকা এক প্যাকেট কুরকুরের দাম, বিশাল বেশি, যাই হোক, তখন আমি বলবো ঠিক আছে, আমি 50 টাকায় আমি 1 ইউনিট কিনতে পারবো। 1 ইউনিট বললো আমাকে, ধরো দাম 25 টাকা হয়ে গেছে। 25 টাকা, খুব ভালো কথা, আমি তাহলে 2 ইউনিট কিনবো কুরকুরের। বলে দিল 10 টাকা দাম। 10 টাকা আমাকে 50 টাকাই আছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমি 5 প্যাকেট কিনতে পারবো। তাই 5 টাকা যদি দাম হয়, তাহলে আমি 10 প্যাকেট কিনবো, এরকম কোনো একটা জায়গায়। এই দুটো পয়েন্ট যেখানে যেখানে মিলছে, এটা হচ্ছে আমাদের গ্রাফ। আমাদের ডিমান্ড কার্ভটা এরকম একটা তৈরি হচ্ছে। এটা আমাদের বেসিক সিম্পল লিনিয়ার ডিমান্ড কার্ভ। যখন প্রাইস, আর এখানে মাথায় রাখতে হবে এটা, যখন প্রাইস বহুত আকাশ ছোঁয়া প্রাইস হবে, তখন আমরা কোয়ান্টিটি একটাও কিনবো না, তাই 0। তাই এইখানে পয়েন্টটা থাকবে, এখানে যেরকম আছে, কেমন? আর যখন প্রাইস একদম 0, মানে ফ্রি, বেসিক্যালি জিনিসটা ফ্রি হয়ে গেছে, তখন আমি ইনফাইনাইট অ্যামাউন্টে আমি জিনিসটা কিনতে পারবো। বোঝা গেল? মানে কোয়ান্টিটি পুরো এখানে, বা ইনফাইনাইট, এই জায়গাটা ইনফাইনাইট, কিন্তু আমি ধরে নিচ্ছি কোয়ান্টিটি যতটা আছে বাজারে, সেটা পুরোটাই আমি, যদি বাজারে থাকেই হচ্ছে 100 প্যাকেট কুরকুরে আর দাম হচ্ছে 0, তাহলে আমি বলবো ঠিক আছে, আমি 100 প্যাকেটই নিয়ে যাবো, আমার তো কোনো দামের ব্যাপার নেই। এটা হলো আমাদের একদম বিগিনিং এর ডিমান্ড। আচ্ছা, এবার আমরা করে নেব কি, ডিমান্ড কার্ভ শিফট কখন করে। শিফটমেন্ট আর মুভমেন্ট, এই দুটো জিনিস কিন্তু খুব ভালো করে জেনে রাখা উচিত। ধরো আমাকে বলেছে যেটা, সেটা হচ্ছে 25 টাকায় আমি আগে 2 ইউনিট কিনতে পারতাম, কেমন? এবার আমি, আমার ইনকাম ছিল আগে, ইনকাম 1 ছিল আমার 50 টাকা। এবার আমার ইনকাম আমি বেড়ে গেছে, আমি অনেক হল্লা করে আমি বাড়ি ওটাকে 100 করে নিয়েছি, বলেছিলাম যে আমাকে দিতে 100 টাকা, এবার থেকে দিয়েওছে। তাহলে আমি 25 টাকায় আগে 2 ইউনিট কিনতে পারতাম যেখানে, এখন আমি 25 টাকায় 4 ইউনিট কিনতে পারবো, তাই না? 4 ইউনিট। আমি যখন 10 টাকায় এটা আমি কিনতাম 5 ইউনিট, এখন আমি 10 টাকায় কত, 10 ইউনিট কিনতে পারবো, এরকম জায়গায়। তাহলে পুরো ডিমান্ড কার্ভটা কি করছে, ডান দিকে শিফট করছে। এটা হচ্ছে রাইট ওয়ার্ড শিফট অ্যাক্রস দ্য ডিমান্ড কার্ভ। আবার যদি আমি যেখানে কাজ করি, আমাকে বললো হচ্ছে না, তোমাকে পয়সা দেবো না, 50 টাকা দেবো না, তোমাকে থেকে 25 টাকা দেবো। 25 টাকা দিলে ঠিক আছে, ভালো। আগে আমি 25 টাকায় কিনতাম 2 প্যাকেট, এখন আমি 25 টাকায় কিনতে পারবো 1 প্যাকেট। আবার যখন 50 টাকা হবে, আমি কিনতেই পারবো না, কারণ আমার কাছে আমার ইনকামই তো 25 টাকা হয়ে গেছে। এখন এই 5 টাকায় আমি এখন, আগে কিনতে পারছিলাম হচ্ছে 5 ইউনিট, সরি 10 ইউনিট কিনতে পারছিলাম, এখন আমি 5 টাকায় পাবো হচ্ছে 5 ইউনিট কিনতে। মানে এইখানে পুরো ডিমান্ড কার্ভটা বাঁ দিকে শিফট করে যাচ্ছে। আরো পরিষ্কার করে যদি দেখাতে চাই, খুব ছোট করে কিন্তু পরিষ্কার করে, সেটা হচ্ছে ডিমান্ড, এটা ছিল আমার অরিজিনাল ডিমান্ড কার্ভ, এখানে সবসময় প্রাইস উপরে থাকে, কোয়ান্টিটি নিচে থাকে, এটা ছিল। এবার যখন আমার ইনকাম বেড়ে যাচ্ছে, আমার এটা ডান দিকে চলে এলো, যখন আমার ইনকাম কমে যাচ্ছে, তখন এটা আমার বাঁ দিকে চলে এলো। সোজা জিনিস। আচ্ছা, ডিমান্ডের আরেকটা জিনিসও আমাদের জেনে রাখা উচিত। আমি যেরকম দেখালাম এখানে এক্ষুনি, সেটা হচ্ছে ডিমান্ড ডান দিকে শিফট করতে পারে বা বাঁ দিকে শিফট করতে পারে, প্রাইস এখানে, কোয়ান্টিটি এখানে, সব সময় মাথায় রাখতে হবে। সেরকম ভাবে যত প্রাইস কমবে, প্রাইস কমছে মানে এই যে এখান থেকে এখানে প্রাইস কমে যাচ্ছে, তার মানে আমি আমার কোয়ান্টিটিও সেরকম ভাবে বাড়াবো। এটাকে বলে ডিমান্ড অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। এটা মুভমেন্ট, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। হাতের লেখাটা অত্যন্ত বাজে, একটুখানি আপোষ করে নিতে হবে, কেমন? তো এটা আমাদের বেসিক্যালি ডিমান্ডের ব্যাপারটা হয়ে গেল। এবার আমাদের যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে সাপ্লাই। সাপ্লাই আমরা এই সেম জিনিসই করব। প্রথমত বলে রাখি সাপ্লাই কি হয়। যেরকম ভাবে একজন কনজিউমার ডিমান্ড করছে কয়েকটা প্রাইসের জন্য, কয়েকটা কোয়ান্টিটি, সেরকম ভাবে একজন সাপ্লাইয়ারও থাকবে, যে প্রডিউসার, দোকানদার বলবে যে এই এই দামে আমি এত এত জিনিস বিক্রি করবো। কিন্তু মজার কথা হচ্ছে, সাপ্লাইয়ার কখনো 0 থেকে শুরু করবে না, সবসময় একটা ইন্টারসেপ্ট টার্ম থেকে শুরু করবে। মানে হচ্ছে ধরো 5 টাকা, 5 টাকার কমে সাপ্লাইয়ার বলবে আমি আমি বিক্রি করবো না। 5 টাকার কমে 3 টাকায়ও বিক্রি করবো না, 4 টাকায়ও করবো না, 2 টাকা করে, 1 টাকা, কিচ্ছু করবো না। 5 টাকা থেকেই আমি শুরু করবো। আর সাপ্লাই কার্ভ সাধারণত আপওয়ার্ড স্লোপিং হয়। পয়েন্টটা লিখে রাখো। এখানে কি হচ্ছে, যত
দাম বাড়ানো হচ্ছে, যত দামটা বাড়ছে সাপ্লায়ার ইনসেন্টিভ পাচ্ছে আরো বেশি করে সাপ্লাই করার, কোয়ান্টিটি প্রাইস প্রাইস বাড়ছে, 5 টাকা থেকে 6 টাকা হলো, মানে হচ্ছে আমি আগে এখানে 0 বিক্রি করতাম, এবার আমি 1 ইউনিট বিক্রি করব, তারপর আমি 2 ইউনিট বিক্রি করব, 3 ইউনিট করব, 4 ইউনিট করব। এরকম করতে করতে কি হচ্ছে, এক একটা প্রাইসের জন্য সাপ্লায়ার আরো বাড়াতে থাকছে। এবার সাপ্লাই কার্ভ কখন কখন শিফট করবে এটা পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, জাস্ট জিনিসটা বুঝতে হয়। সেটা হচ্ছে এই আগে আমি ধরো 6 টাকায়, আগে আমি দোকানদার ছিলাম, 1 ইউনিট আমি একটা কুরকুরে বিক্রি করতাম 6 টাকায়। এবার আমার মনে হলো যে এখন তো আমার দোকানে আমার খরচা খুব কম হচ্ছে, এখন আমার খরচা বেশি না, তো আমি 6 টাকায় আগে যেরকম 1 ইউনিট বিক্রি করতে পারতাম, 6 টাকায় এবার থেকে আমি 2 ইউনিট বিক্রি করতে পারি। 7 টাকায় আমি আগে 2 ইউনিট বিক্রি করতাম, 7 টাকায় আমি এখন 3 ইউনিট করতে পারি। তো এরকম করতে করতে কি হচ্ছে বেসিক্যালি, এই যে এই 7 টাকায়, সরি এইখানটায় হবে, এরকম করতে করতে সাপ্লাই কার্ভটা ডান দিকে শিফট করছে। মানে সাপ্লাই কার্ভ হয় ডান দিকে শিফট করবে, ডান দিকে শিফট মানে হচ্ছে দাম কমে গেছে, আর বাঁ দিকে শিফট করলে মানে হচ্ছে দাম বেড়ে গেছে। বাঁ দিকে কখন করব, ধরো এখন ইনফ্লেশনের বাজার চলছে, সবকিছু মাত্রা ছাড়া দাম, তো আমি আগে যেরকম 5 টাকার কমে আমি কিছু শুরুই করতাম না বিক্রি, এখন আমি 6 টাকার কমে কিছু শুরু করবো না বিক্রি। আমি বলবো যে না, আগের দাম ভাই গেছে, এখন আমি নতুন দামে যাচ্ছি, এখন আমাকে দাম বাড়াতে হবে। তো এটাই বেসিক্যালি সাপ্লাই কার্ভ ডান দিকে শিফট করে, বাঁ দিকে শিফট করে। কি কি শিখলাম, ডিমান্ড কার্ভও ডান দিকে শিফট করে, বাঁ দিকে শিফট করে। ডিমান্ড কার্ভ যখন ডান দিকে শিফট করে তার মানে কি, আমার ইনকাম বেড়ে গেছে, আমার ভাই পকেটে পয়সা ভালো ঢুকেছে, আমি এবার থেকে আগে যত কিনতাম তার থেকে বেশি কিনবো। আর কমে গেছে মানে বাঁ দিকে শিফট করা, বাঁ দিকে শিফট করেছে ডিমান্ড কার্ভ, মানে কি, মানে আমি ভাই আগে আমি কিনতে পারতাম, কিন্তু এখন আমার কাছে পকেটের অবস্থা যা খারাপ, সত্যি সত্যি খারাপ। যাই হোক, এই অবধি গেল আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের শিফট। এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস করে নেব আমরা, সেটা হলো ডিমান্ড সাপ্লাই যখন মিট করে, আবার একই কার্ভ, প্রাইস কোয়ান্টিটি, এটা আমাদের ডিমান্ড কার্ভ, সবসময় ডাউনওয়ার্ড স্লোপিং, আর আপওয়ার্ড স্লোপিং হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। আমরা আমাদের তো একটা একটা স্ট্যান্ডিং পয়েন্টে আসতে হবে, কারণ আমি তো আকাশ আমি যত খুশি বললাম আমি 10 টাকার কমে বিক্রি আমি করব না, প্রডিউসার বলে দিল, আবার কনজিউমার বললো না না দাদা 10 টাকায় কি বলছেন, 5 টাকায় আমি কিনবো জিনিসটা। তো দরদাম করতে করতে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম আমি ইকিউএম দিয়ে লিখি, তোমরা আবার দয়া করে খাতায় খালি ইকিউএম লিখো না, ইকুইলিব্রিয়াম পুরো কথাটা লিখো। অলসো আমি বানানটা জানি, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম লেভেল। তো ইকুইলিব্রিয়াম লেভেলের থেকে যদি ধরো সাপ্লাইয়ার এবার বলছে যে আমি বেশি ইউনিট সাপ্লাই করব, আমি আমি অনেক বেশি আমি কিনতে পারছি, আমি বানাতে পারছি, তৈরি করতে পারছি, আমার লেবারের কস্ট খুব কম পড়ছে, আমি বেশি ইউনিট, ধরো ও বললো, সাপ্লায়ার বললো আমি আমার কোনো সমস্যা নেই, আমি অনেক বেশি বানিয়ে ফেলেছি, আমি অনেক বেশি, ধরো কুরকুরের প্যাকেট বাজারে চলে এসেছে, আমি অনেক বেশি করে ফেলেছি এই প্রাইসে, কিন্তু ডিমান্ড বলছে, মানে আমি কনজিউমার হিসেবে আমার তো অত দরকার নেই, আমার ডিমান্ড খুব কম এইখানে। তাহলে এই যে জায়গাটা দেখছো, এটা আমাদের এক্সেস ডিমান্ড, এক্সেস ডিমান্ড বা সারপ্লাস, সারপ্লাসও বলি আমরা এটাকে। আবার যদি ডিমান্ড বেশি থাকে, এইখানে আমাদের ডিমান্ড কার্ভ, ডিমান্ড বেশি আছে কিন্তু সেই প্রাইসে প্রোডাকশন কম আছে, মানে বাজারে জিনিস নেই কিন্তু ডিমান্ড বহুত আছে, তখনও কি হচ্ছে, এখানটা হচ্ছে আমাদের শর্টেজ, এই জায়গাটা ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যে গ্যাপটা আছে এটা আমাদের শর্টেজ। কেমন, এবার আস্তে আস্তে সবসময় প্রাইস ইকুইলিব্রিয়ামের দিকে যায়। কথাটার মানে কি, ধরো প্রথমে প্রডিউসার অনেক বেশি যখন বিক্রি করেছিল, এবার আস্তে আস্তে বিক্রি করেছে মানে বাজারে আছে, আস্তে আস্তে আমি প্রডিউসার হিসেবে আমি কমাবো, কারণ এত তো ডিমান্ড নেই, তো আমার দাম কমাচ্ছি, এখানে দামও কমছে, যখন আমি কোয়ান্টিটিও কমাচ্ছি দামও কমাচ্ছি, প্রডিউসার হিসেবে এখানে সাপ্লাই কার্ভে আমি কমাচ্ছি, এইখানে নিয়ে এলাম, তো দাম কমেছে দেখে ডিমান্ডও একটু বাড়লো এইখানে, আস্তে আস্তে এন্ড পয়েন্ট মিড পয়েন্ট হচ্ছে এটাই। আবার যখন অনেক ডিমান্ড আছে আর সাপ্লাই কম আছে, তখনও সাপ্লাইয়ার চেষ্টা করবে যে ঠিক আছে একটু দাম বাড়াই আর একটু জিনিসটাও বাড়াই, আর দাম বেড়েছে দেখে ডিমান্ডও একটু করে কমছে, কমতে কমতে সেই এখানে এসে মুভ করে,
আলটিমেটলি পৃথিবীতে যা আছে, যা কিছু আছে, সবকিছু ইকুইলিব্রিয়াম এসে দাঁড় করায়। যে কোনো জিনিস, এই পেনটা আমি যদি এখানে রাখি, তার মানে এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। আমি যদি এটাকে ধাক্কা মেরে ফেলে দিই, আবার এটা আমার হাতে যখন আছে, তার মানে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি, ডাইনামিক এনার্জি যা হয় আর কি ফিজিক্সের ভাষা যায়, এক জায়গায় এসে ইকুইলিব্রিয়াম লেভেলটা তৈরি করছে। সিম্পল। ওকে, বিফোর মুভিং অন টু দ্য নেক্সট থিং, আমরা আরো কয়েকটা জিনিস দেখে নেব ডিমান্ড আর সাপ্লাই এর ব্যাপারে। সেটা হচ্ছে, এই ধরো আমাদের অরিজিনাল ডিমান্ড কার্ভ এতক্ষণ ধরে করলাম, যেটা প্রাইস, কোয়ান্টিটি, ডিমান্ড কার্ভ এটা আমাদের আছে, সাপ্লাই কার্ভ এটা আমাদের আছে, আর আমাদের ইকুইলিব্রিয়াম যেটা আমরা বললাম, ডিসকাস করলাম, ইকুইলিব্রিয়াম এটা আছে। এবার হঠাৎ করে বাজারে কি হলো, জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে গেছে, ঠিক আছে, সাপ্লাইয়ের কাছে। যে লোকটা, আমি দোকানদার, আমার দোকানটায় আমি যে জিনিসগুলো বানাচ্ছি, আমি ধরো ফোন বানাচ্ছি, ফোন বানানোর জন্য যে পার্টসের দাম বেড়ে গেছে, তো আমি আর আগের দামে আমি সাপ্লাই করতে পারছি না, আমি সাপ্লাইয়ের কস্ট বাড়াবো। সাপ্লাইয়ের কস্ট আমি শিফট করে, যদি আমি পিছনের দিকে বাঁ দিকে শিফট করে নিয়ে গেছি, তো আমাদের ইকুইলিব্রিয়ামটা এখান থেকে এইখানে চলে এসেছে, কারণ ডিমান্ড কার্ভটা এখানে আছে, ডিমান্ড কার্ভের ওপর ইকুইলিব্রিয়াম এখানে। এটা আমাদের সিম্বল, কেস 1। এবার ধরো আমি একজন কনজিউমার, আর গ্রস সব কনজিউমার মিলিয়ে সবার আমাদের হচ্ছে কি হয়েছে, আমাদের ইনকাম বেড়ে গেছে, আমাদের সবার মার্কেট ডিমান্ড কার্ভটাই বেড়ে গিয়ে ডান দিকে চলে গেছে আরো, ঠিক আছে। তাহলে আমাদের নতুন ইকুইলিব্রিয়াম চলে এলো এইখানে, এইখানে। তাহলে মুভমেন্টটা কিরকম হলো, প্রথমে ডিমান্ডটা 1 নম্বর ফেজে কি হয়েছে, সাপ্লাই কার্ভ শিফট করেছে বাঁ দিকে, যেটা হচ্ছে এইখান থেকে এইখানে, সাপ্লাই কার্ভ বাঁ দিকে শিফট করেছে, প্রাইস বেড়ে গেল, প্রাইস বেড়ে গেছে, তো আমাদের এটা হচ্ছে 1 নম্বর শিফট। এবার 2 নম্বর, এটা আমি 1 দিয়ে দেখি, এটা আমাদের 2, আর আমাদের এটা 0.0, 0 থেকে 1 এ আমাদের শিফট করলো। এবার তারপর আমরা আমাদের যেহেতু ডিমান্ডও বেড়ে গেছে ইকুইভ্যালেন্টলি, আমাদের এখানে আলটিমেটলি নতুন ইকুইলিব্রিয়াম এখানে, যেখানে প্রাইস অনেকটা বেশি হলেও কোয়ান্টিটি কিন্তু সেম থেকে গেল। এইটা হয় অনেক সময় আমাদের শর্ট রানে, হয়, হতেই থাকে। আর এভাবেই আমাদের ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ নড়াচড়া করে, আর এভাবে আমাদের ইকোনমিও চলে। যে এরকম আমি আরেকটা এক্সাম্পল নিতে পারি, ধরো সাপ্লাই কার্ভ, মানে সাপ্লাইয়ার, যে আমি যে দোকানদারের হঠাৎ করে মনে হলো যে আজকে থেকে আমাদের কি হবে, কমে যাবে কস্ট অফ প্রোডাকশন কমে গেছে, তো আমি আগে যেই দামে আমি বিক্রি করতে পারতাম একটা ফোন, আমি সেই দামে এখন আমি 2টো ফোন বিক্রি করতে পারি। সাপ্লাই কার্ভ অ্যাজ ইউজুয়াল ডান দিকে শিফট করেছে, তো আমাদের ইনিশিয়ালি ডিমান্ড এখানে, যেহেতু এটা ডিমান্ড 1, আমাদের ডিমান্ড কার্ভ এখানে আমাদের ইকুইলিব্রিয়ামে নিয়ে চলে এলো। আবার আমাদের যদি ডিমান্ড এখানেই থেকে যায়, তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম এখানেই থেকে গেল, ফাইনালি ইকুইলিব্রিয়ামটা এখানে থেকে গেল। বা যদি আমাদের আবার ডিমান্ড বেড়ে গেল, যদি আমাদের ইনকামও যদি সবার বেড়ে গেছে যেহেতু, তাহলে আবার এইখানে এসে আমাদের নতুন পয়েন্টটা। আলটিমেটলি যেটা হচ্ছে সবসময় ডিমান্ড আর সাপ্লাই যেখানে মিট করবে, সেটা আমাদের ইকুইলিব্রিয়াম। ডিমান্ড যদি এবার ডান দিকে শিফট করে, সাপ্লাই এর উপরে যেখানে মিট করছে, এটাই আমাদের ইকুইলিব্রিয়াম। সাপ্লাই যদি আবার শিফট করে ডান দিকে চলে যায়, নতুন ডিমান্ড কার্ভ আর নতুন সাপ্লাই কার্ভ, এটা নতুন ডিমান্ড কার্ভ, নতুন সাপ্লাই কার্ভ যেখানে মিট করছে, সেটা আমাদের নতুন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম সবসময় এরকম ভাবে মুভ করতে থাকে, ঠিক আছে। এরপরে আমরা কয়েকটা বেসিক জিনিস জানবো, সেটা হচ্ছে ইলাস্টিসিটির ব্যাপার। ইলাস্টিসিটি কি হয়? ইলাস্টিসিটি নর্মাল কোর্সে আমরা যেটা জেনে থাকি, সেটা হচ্ছে প্যান্টের ইলাস্টিক, কতখানি টানছি, যতটা টানছি ততটা লুজ হচ্ছে কি টাইট হচ্ছে, সেটা হচ্ছে ইলাস্টিক। যদি খুব টাইট হয়, তাহলে ওটা আমরা জানি ইলাস্টিক। যদি এরকম করে ফ্লেক্স করতে থাকে, তাই তো, আমি খুব অদ্ভুত ভাবে ব্যাপারটা বোঝাচ্ছি। এবার আমরা দেখে নেব কি হয়। ধরো আমাদের দাম বাড়লো কুরকুরের, এক কাজ করি, বোর্ডটা পড়ে দিচ্ছি। কুরকুরের দাম বাড়লো, কুরকুরের দাম বাড়ালো হচ্ছে 1 টাকা। এবার 1 টাকা বাড়ানোর সাথে সাথেই আমি কুরকুরে কতখানি কমাচ্ছি। ধরো লজেন্সের দাম, আমি লজেন্স খাই প্রত্যেকদিন, লজেন্সের দাম হচ্ছে 1 টাকা, আমি প্রত্যেকদিন হচ্ছে 5টা করে লজেন্স খাই 1 টাকার দামে। এবার আমার দোকানদার বললো যে না, আজ থেকে ক্লোরামিন্টের দাম হচ্ছে 2 টাকা। আমি বললো আরে বাপরে বাপ, এত দাম, আমি তাহলে কমিয়ে দেবো। আমি কতটা কমাচ্ছি 1 টাকা বাড়ার সাথে সাথে, সেটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি। আর এটা আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কি লিখবো? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। লেখাও একটু সমস্যা, এটা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হয় একটা,
একটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস, CROSS, ক্রস, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তিনটে কি হয় আমরা ডিসকাস করব। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কি? 1% চেঞ্জ ইন প্রাইসে কত পার্সেন্ট ডিমান্ড কমে যাচ্ছে। কুরকুরের দাম আমি কনজিউম করি, কুরকুরের দাম 1 টাকা বাড়ার সাথে সাথে আমি কুরকুরে কতখানি কমাবো বা বাড়াবো। জেনারেলি দাম যদি বাড়ে তাহলে আমরা কমাই, এটাই আমাদের বেসিক অ্যাজাম্পশন থাকে। গেল প্রাইস ইলাস্টিসিটি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি কি? ক্রস প্রাইস ইলাস্টিসিটি করতে গেলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সাবস্টিটিউট গুডের কনসেপ্টে, যেটা আমরা একদম প্রথমে আমি বোধহয় বলেছিলাম একবার। সাবস্টিটিউট গুড কি হয়? দুটো একই রকম জিনিস আছে, পেপসি, কোকা কোলা, দুটো খেলেই মানে মোটামুটি টেস্ট একই রকম, যদিও এক নয়, কিন্তু হ্যাঁ একই রকম। কিন্তু পেপসির দামও 40 টাকা, কোকা কোলার দামও 40 টাকা, আমরা জানি। এবার পেপসির দাম যদি একটু বেড়ে যায় তাহলে আমি অ্যাজ আ রেশনাল কনজিউমার গিয়ে বলবো ধর পেপসিকে খাই, কোকা কোলা খাবো এবার থেকে। এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। আমার উল্টো দিকের গুডটা, পেপসি যদি আমি খেতে ভালোবাসি, কোকা কোলার দাম বাড়ার সাথে সাথে আমি পেপসি বেশি খাবো, কারণ কোকা কোলার দাম বেড়ে গেছে, আমি পেপসি বেশি খাবো। আবার পেপসির দাম বাড়ার সাথে সাথে আমি কোকা কোলা বেশি খাবো। একটার প্রাইস বাড়লে আমি আরেকটা কমাবো, মানে আরেকটা বাড়াবো, আর আরেকটা প্রাইস বাড়লে আমি আরেকটা বাড়াবো। এটাই হচ্ছে ব্যাপার। আমার উল্টো দিকের যে গুডটা আছে, আরো একবার সিম্পল ভাবে বলে দিই, পেপসি, কোকা কোলা বা লেজ, কুরকুরেও ধরতে পারি। লেজের দাম বেড়ে গেছে মানে লেজ খাবো না, কুরকুরে খাবো। কুরকুরের দাম বেড়ে গেছে, কুরকুরে খাবো না, লেজ খাবো। কতটা খাবো সেটাই আমার ইলাস্টিসিটিটা বলবে, ঠিক আছে। সো 1 টাকা চেঞ্জ ইন দ্য আদার গুড কতখানি আমার এই প্রোডাক্টটার ডিমান্ডকে বাড়ায়, আমি এটা আরো দেখাবো। এবার লাস্ট আসি, সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলে? আমার ইনকাম বাড়ার সাথে সাথে আমি কোনো একটা গুডের কতটা কনজাম্পশন বাড়াচ্ছি। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড সবসময় পজিটিভ হয়, এটাও মাথায় রাখতে হবে। কি হয় আরো ডিটেলে বলছি। ধরো আমার কাছে 100 টাকা আছে, এটা আমি মাসে পাই 100 টাকা পড়িয়ে ধরে নাও। এবার 1 টাকা যখন আমি এক্সট্রা পাচ্ছি, আর আমি সবসময় হচ্ছে আমি কিনি হচ্ছে পেন কিনতে আমি ভালোবাসি, তো 1 টাকা যখন আমার পকেটে এক্সট্রা ঢুকলো তখন আমি কটা পেন বাড়াচ্ছি বা কতখানি বাড়াচ্ছি, রেসপন্সটা কতখানি, সেটা আমার ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড মাপে। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সিপিইডি আমি লিখছি পুরোটা একটা। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে এমইডি লিখলো। এম মানে হচ্ছে ইনকাম, ঠিক আছে। ইকোনমিক্স আমরা এম সবসময় ইনকাম বলতে ইউজ করি। আর ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাকে জাস্ট পিইডি। ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবার যেটা বলছিলাম, ইলাস্টিক কি, যেরকম আমরা জানি আমাদের প্যান্টের ইলাস্টিক হয়তো, যে টানলে কতখানি টানছি আর তারপর যখনই ছেড়ে দিচ্ছি কত তাড়াতাড়ি ওটা নিচের কাছে চলে আসছে, তাই তো। যত আমি মোটা সোটা লোক হলাম, আমি প্যান্টটা পরলাম, এবার যদি ঢিলে হয় সেটা ইনইলাস্টিক, যদি ওটা টাইটলি আমার কোমরে বসে যায় এটা ইলাস্টিক। সেম জিনিস about this price elasticity of demand, cross price elasticity of demand, income elasticity of demand। আমরা একটা একটা করে দেখব। কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে ডেল্টা সাইনটাকে সবসময় আমরা চেঞ্জ বলতে বলি। পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। মানে সিম্পল ভাবে কি বলা যায়, প্রাইস 1% চেঞ্জ করলে কত পার্সেন্ট আমি ডিমান্ড কমাবো। ধরা যাক এরকম, আমি জামা কিনি, ঠিক আছে, আমি প্রত্যেকটা এক্সাম্পলে কিছু না কিছু কিনি। তো জামা আমি কিনছি, জামাটার দাম ধরো আমি এরা 500 টাকা দাম যদি হয়, 500 থেকে লোকটা করে দিল কি বাড়িয়ে ওটাকে 510 টাকা করে দিল। তো 510 টাকা, 10 টাকা চেঞ্জে আমি কি জামাটা কম কিনবো? জামাটাও ছাড়ো, আমি আরো ইজি এক্সাম্পল নিই। কুরকুরের প্যাকেটে যদি 10 টাকার কুরকুরের প্যাকেট থেকে ওটার দাম বাড়িয়ে করে দেয় 11 টাকা, তাহলে আমি ধরো আগে দিনে 4 প্যাকেট খেতাম, এখন আমি 4 প্যাকেট না খেয়ে আমি কতখানি কমাচ্ছি, 3 প্যাকেটে কমিয়ে দিচ্ছি। তাহলে 1 প্যাকেট এক্সট্রা কমে যাচ্ছে 1 টাকা 1 টাকা বাড়ার জন্য, তাই তো। সেটাই আমার পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এটার এক্সাম্পলে আমরা আসবো, তারপরে আমরা দেখে নেব হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড।
মানে কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ গুড ওয়ান ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ গুড টু। বেসিক কথা হচ্ছে কোকা কোলা আর পেপসি, যেটা সাবস্টিটিউট গুডের ক্ষেত্রে আমরা বলছিলাম অনেকবার করে। কোকা কোলা আর পেপসিতে কি হয়, কোকা কোলার যদি দাম বাড়ে আমি পেপসি কেনা বাড়াবো, যদি পেপসির দাম বাড়ে আমি কোকা কোলা কেনা বাড়াবো, তাই তো? এবার কত পার্সেন্ট প্রাইসে যদি আমার কোকা কোলার প্রাইস বাড়তে থাকে, তাহলে আমি কত পার্সেন্ট পেপসির দাম আমি পেপসি কেনা আমি বাড়াবো। এটাই ঘটনা, এটাই ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমাকে বলবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এমইডি আমি লিখছি বা আইইডিও বলা যায়। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেটা কি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। আমার 1% ইনকাম বাড়লে আমি কত পার্সেন্ট কোয়ান্টিটি ডিমান্ড বাড়াবো? নিশ্চয়ই আমার পকেট যদি ভালো হয় বস, আমি তো কিনবো আরো বেশি করে জিনিসপত্র, তাই না? এটাই ন্যাচারাল অ্যাজাম্পশন। এবার একটা এক্সাম্পল করাই, এক্সাম্পলটা করালে আই গেস পুরো জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। দু রকম থিওরেম হয়, মিড পয়েন্ট থিওরেম, এগুলো আমি জানি না পাশে আসে কিনা, কিন্তু তাও ফর সেফটি রিজন করে রাখি। ধরো প্রাইস আছে, ইনিশিয়াল প্রাইস P1 আমি ধরলাম 10 টাকা, প্রাইস বেড়ে হলো 15 টাকা। কেমন? যখন প্রাইস 1 ছিল 10 টাকা, কোয়ান্টিটি আমি যেটা চাইতাম, আমি কি কিনছি? মার্কার পেন। কোয়ান্টিটি আমি মার্কার পেনের কোয়ান্টিটি কিনতাম হচ্ছে 50টা কোয়ান্টিটি কিনতাম আমি। যখন ওটা দামটা বেড়ে 15 টাকা হয়ে গেল, আমি কোয়ান্টিটি ডিমান্ড কমাবো। কত কমাবো? লেটস সে 30। এবার আমি কিভাবে ইলাস্টিসিটি বের করবো? এই যে আমি এই সাবজেক্ট এপসিলন, এটাকে আমরা সব সময় ইউজ করি ইলাস্টিসিটি ডিনোট করার জন্য। কত? 10 টাকা, 15 টাকা, 50, 30। সিম্পল। 30 মাইনাস 50 ডিভাইডেড বাই অরিজিনাল কত ছিল 30 ইন্টু 100 বাই 15। 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 100। এটা আমাকে বলে দেবে ইলাস্টিসিটি। আর ইলাস্টিসিটি আমরা সবসময় মড টার্মে নেব। মড টার্ম মানে ভেতরে মাইনাস থাকলেও সেটা বাইরে প্লাস হয়ে যায়, এটা মডিউলাস ফাংশন। তাহলে এটা কত আসছে? 20/30 ইন্টু 100, তাহলে 2/3 ইন্টু 100 এখানে, আর নিচে হচ্ছে 5/10 ইন্টু 100। 100 আমরা কেটে দিলাম, 2/3 ইন্টু 10/5 হয়ে গেল। তো কত হচ্ছে? 2। 4/3। 4/3 মানে কত? 1.10 আছে, 1.33 এরকম কাছাকাছি, তাই তো? আমি হিসেবে গন্ডগোল করছি না তো আবার। যাই হোক, 1.33। তো এখান থেকে আমি বুঝতে পারছি ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটা ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমার 1.33। কি করলাম আমি আরেকবার গুছিয়ে বলি। কোয়ান্টিটি ডিমান্ডেড যেটা চেঞ্জ হচ্ছে, 30টা হচ্ছে আমার নতুন কোয়ান্টিটি ডিমান্ড, আগে ছিল 50, ডিভাইডেড বাই 30 ইন্টু 100, পার্সেন্টেজে নিয়ে গেলে 100। আর নিচে প্রাইস চেঞ্জটা 15 আমার নতুন প্রাইস, ডিভাইডেড বাই অরিজিনাল প্রাইস 10, এখানেও ডিভাইডেড বাই অরিজিনাল প্রাইস 10। 15 মাইনাস 10 হচ্ছে আমার প্রাইস চেঞ্জটা, 5 টাকা চেঞ্জ হচ্ছে, ডিভাইডেড বাই 10। আর এখানে আমার 30 মাইনাস 50/30। 30 মাইনাস 50 কেন করছি? কারণ 30-এ আমি যাচ্ছি, নতুন ফিগার 30, পুরনো ফিগার 50, নতুন প্রাইস 15, পুরনো প্রাইস 10। জেনারেলি আমরা জানি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ওন প্রাইস যেটা, সেটা সবসময় নেগেটিভে থাকে। আমরা সবসময় অ্যাবসলিউট এই যেটা মডিউলাস টার্মটা নিয়ে নিই, মানে ভেতরে এটা একটা ম্যাজিক জিনিস, -1.33 অ্যাকচুয়ালি হয়, এটাকে মড থেকে বের করলে 1.33-তে গিয়ে দাঁড়ায়। এবার এটা করছি কেন? জিনিসটা খায় না গায়ে মাখে, কেন করবো? ইলাস্টিসিটি অফ ডিমান্ড কেন বের করবো? এটা জানার জন্য আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ইলাস্টিসিটি, যে কোনো জিনিসের ইলাস্টিসিটি আমাদেরকে বোঝায় সেই জিনিসটার ডিমান্ডের রেসপন্সিভনেসটা কতটা। একটা ফার্ম, ধরো আমি দোকানদার, আমি কোনো কিছুর দাম বাড়ানোর আগে দুবার ভাববো যে দামটা যে বাড়ালাম, লোকে কাস্টমার কতখানি রিয়াক্ট করবে। কাস্টমার যদি ভয়ঙ্করভাবে কমিয়ে দেয়, আমি 1 টাকা দাম বাড়াতে লোকে যদি নেবো না প্রোডাক্ট, হয় সুদৃপ্ত বাজে জিনিস কিনবো না, অন্য যে জায়গা থেকে আমি কিনবো, এটা বলে, তাহলে আমি দাম বাড়াবো না, আমি খুব সতর্কভাবে দাম বাড়াবো। কিরকম দেখতে হয় জিনিসটা গ্রাফে? আচ্ছা,
একটু জ্ঞান দিয়ে দিই। ইকোনমিক্স আমরা না 3 রকম ভাবে সবসময় পড়ি, ইনটুইটিভলি, গ্রাফিক্যালি, ম্যাথমেটিক্যালি। ম্যাথসটা খুব বোরিং জিনিস আমি জানি, ম্যাথসটা কম করাবো, গ্রাফটা বেশি করাবো। গ্রাফটা চোখে একবার যদি আটকে যায় সব ঠিকঠাক হয়ে যাবে। ইলাস্টিসিটি অফ ডিমান্ড যেটা আমি বলছি, যখন এই যে ডিমান্ড কার্ভটা একদম লম্বা এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, লম্বা ভাবে স্টিপ, এটাকে স্টিপ বলে, এটা পুরোপুরি পারফেক্টলি স্টিপ। প্রাইস এখানে থাকছে, কোয়ান্টিটি এখানে থাকছে। এখানে কি লক্ষ্য করতে পারছি আমরা? প্রথমে জিনিস যেটা দেখছি, প্রাইস যদি 1 ইউনিট বাড়াই, এখান থেকে 0, 1, 2, 3, প্রাইস যতই বাড়াই না কেন কোয়ান্টিটি ফিক্স আছে। 1 টাকাতেও আমি 5টাই কিনবো, 2 টাকাতেও 5টা কিনবো, 3 টাকাতেও 5টা কিনবো। এটা হচ্ছে ইনইলাস্টিক। ইনইলাস্টিক কখন বুঝবো? যখন ইলাস্টিসিটি লেস দ্যান 1, এটা হচ্ছে আমার ইনইলাস্টিক। এটা যদি আমি দেখি একটুখানি এটা স্লোপ করছে, এটা যেরকম পুরোপুরি দাঁড়িয়ে গেছে, এটা পুরোপুরি দাঁড়ায় না, একটুখানি বেঁকে আছে, একটু ফ্ল্যাট। এটাতে যখন দাম বাড়ছে খুব অল্প করে হলেও কোয়ান্টিটি কিন্তু কমছে, খুব অল্প, খুব বেশি নয়, অল্প। 1 টাকা করে বাড়ছে, 1 টাকা করে বাড়াচ্ছে, কিন্তু খুব অল্প কমছে। এটা ইনইলাস্টিক, কিন্তু এটা পারফেক্ট ইনইলাস্টিক না, এটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট, এটা হচ্ছে ইমপারফেক্ট। ইমপারফেক্ট হলেও, ইম্পার লিখলাম আমি, ফেক্টটাও লিখে দিই, ছাড়ো। ইমপারফেক্ট হলো এটাও ইনইলাস্টিক, এই দুটোই ইনইলাস্টিক। ঠিক আছে, নোট ডাউন করে নাও বা পরে পজ করে আরেকবার দেখে নিও। আপাতত মুছছি। এবার আমরা দেখবো ইলাস্টিক কিরকম দেখতে হয়। ইনইলাস্টিক তো দেখলাম, ইলাস্টিক কিরকম হয়। ইলাস্টিক মানে গ্রাফটা এরকম, ডিমান্ড কার্ভটা এতখানি ফ্ল্যাট কেন হচ্ছে? যখন 1 টাকা দেখো, এখানে 1 টাকা যদি কমায় এতখানি গ্যাপ হচ্ছে, ডিমান্ড গ্যাপ, মানে এতখানি ডিমান্ড পড়ে যাচ্ছে। এখান থেকে এখানে না হলো, ডিমান্ড বেড়ে গেল। এখান থেকে যদি আমি 1 টাকা এইরকম বাড়াই, তাহলে এতখানি ডিমান্ড পড়ে যাবে। এটা হয়তো 10, এটা হয়তো 2, এরকম 1 টাকা বাড়াতে 8 ইউনিট কমে যাচ্ছে, ঘাটতিটা এরকম। পারফেক্টলি ইলাস্টিক মানে হচ্ছে এই যে পুরো স্লোপটা হরাইজন্টাল হয়ে যাচ্ছে। হরাইজন্টাল, ওটা ভার্টিক্যাল ছিল, এটা হরাইজন্টাল। এটা হচ্ছে পারফেক্ট, পারফেক্ট ইলাস্টিক। মানে ইলাস্টিসিটি বা ই যেটা এপসিলন ইজ গ্রেটার দ্যান 1। সবসময় ইলাস্টিসিটি যখন গ্রেটার দ্যান 1 হবে, তখন ব্যাপারটা আমরা বুঝে নেব যে এটা হচ্ছে ইলাস্টিক। আর যদি ইলাস্টিসিটি লেস দ্যান 1 হয়, এটা হচ্ছে ইনইলাস্টিক। খুব সিম্পল পয়েন্ট। যেহেতু এটা লাইভ ক্লাস নয়, তাই আমি রেসপন্সটা নিতে পারতাম তোমাদের থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে কিনা, কারণ আমি এখানে তো নিজের মতো বগর বগর করে গেলাম, কিন্তু জিনিসটা বুঝতে হবে। আরো একবার আমি খুব ভালো করে বলছি। দেখো, ইলাস্টিক যখন হচ্ছে পুরোপুরি, তখন কি হচ্ছে? 1 ইউনিটও লোকটা আমি প্রডিউসার বাড়াতে পারবো না, কারণ 1 ইউনিট যদি বাড়াই তাহলে এখানে ডিমান্ড 0। আবার এইখান এই দামেই আমাকে সাপ্লাই করে যেতে হবে চিরকালের মতো। এখানে যদি প্রাইস পিনি, এই প্রাইসে আমাকে পুরোপুরি সাপ্লাই করে যেতে হচ্ছে। এর থেকে আমি খুব বাড়াতে পারবো না, কমাতে পারবো না, কারণ থাকবেই না। এখানে দেখো 1 ইউনিট যদি বাড়াই, ভয়ঙ্কর রেসপন্স। 1 ইউনিট বাড়িয়েছি, এইখানে আমি ছিল 10 টাকা, 10টা আমি জিনিস বিক্রি করতাম, হঠাৎ করে আমাকে দুটোই মাত্র আমার জিনিসের ডিমান্ড হবে। তাই যত বেশি ইলাস্টিক হচ্ছে ডিমান্ড কার্ভটা, তত বেশি ডিমান্ড কার্ভটা, কিন্তু সাপ্লাই কার্ভ না, ইলাস্টিক হচ্ছে তত বেশি ডিমান্ড কার্ভটা প্রডিউসার অনেক বেশি ফাঁপড়েও পড়ছে। এটা একটা ঘটনা, এটা আমরা বুঝে নিলাম। এবার আমরা করব কি, সেম ভাবে ডিমান্ডে যেরকম ইলাস্টিসিটি হয়, সাপ্লাইয়েরও হয়। সাপ্লাইয়ের ব্যাপারটা কি? এই সাপ্লাই কার্ভ, প্রাইস, কোয়ান্টিটি, যেটা আমি সাপ্লাই করতে কিরকম চাইবো। যত বেশি ইলাস্টিক হবে আমার সাপ্লাই কার্ভটা, ম্যাক্সিমাম এইটা, মানে আমি একটা দাম যতই বাড়ুক না কেন, আমি একটাই কোয়ান্টিটি আমি সাপ্লাই করব। ধরো আমি 10 ইউনিট সাপ্লাই করতাম, আমাকে দেওয়া হচ্ছে 1 টাকা, আমি 10 ইউনিটই দেবো। 2 টাকা, আমি 10 ইউনিটই দেবো। 3 টাকা, আমি 10 ইউনিটই দেবো। আমি এর থেকে বেশিও দেবো না, কমও দেবো না, কারণ এটা পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ।
এইটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ। এবার সাপ্লাই কার্ভও যেরকম, এটা পুরোপুরি হরাইজন্টাল ছিল যেহেতু, তাই জন্য এটা পুরোপুরি ভার্টিক্যাল ছিল যেহেতু, এটা তাই জন্য এটা ইনইলাস্টিক। আবার একটু একটু করে এটা যখন এই জিনিসটা যখন আস্তে আস্তে একটু করে বাঁকছে, মানে বাঁকতে বাঁকতে এরকম হলো, আবার এরকম হলো, এরকম হলো, যত বেশি বাঁকতে থাকবে তত বেশি কি হবে, ইলাস্টিক হবে। সবসময় মাথায় রাখবে এইটা হচ্ছে পুরো স্ট্রেট মানে ইনইলাস্টিক। একটু একটু করে যখন বাঁকছে, কার্ভটা ঘুরছে, তার মানে হচ্ছে ইলাস্টিক হচ্ছে। আর পারফেক্টলি ইলাস্টিক সবসময় এরকম হরাইজন্টাল হরাই। আর পারফেক্টলি ইনইলাস্টিক যদি হয় পারফেক্টলি হচ্ছে ভার্টিক্যাল। বুঝা গেল? ঠিক আছে।